নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, ফেরেববাজ শেষ পর্যন্ত সিআইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে শুনানি ছিল 11 তারিখ। ফেরেববাজের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে মাননীয় বিচারপতি কার্যত ধমক দিয়ে জানতে চান যে সিআইডির কাছে কবে তার মক্কেল হাজিরা দেবেন। 10 মিনিটের মধ্যে সেটা জানাতে বলা হয়। আইনজীবী মাননীয় বিচারপতিকে জানান তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু তাকে যেন গ্রেপ্তার বা অন্য কোনো কঠোর পদক্ষেপ না করা হয়। মাননীয় বিচারপতি বলেছেন ঠিক আছে, কিন্তু হাজিরা দিতে হবে এবং কোনো কঠোর পদক্ষেপ করার আগে আদালতের সম্মতি নিতে হবে। 11 জুন সন্ধ্যে 6টায় ফেরেববাজ সিআইডির কাছে হাজিরা দিচ্ছেন। দেখুন, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ঠিকই, কিন্তু আমি ফেসবুক অ্যাকাউন্টে পোস্টও করি না এবং নিয়মিত ফেসবুক অ্যাকাউন্ট সার্চও করি না। লাস্ট পোস্ট করেছিলাম আজ থেকে হয়তো 6 বছর আগে, কারণ সমাজ মাধ্যমে আমি অত সক্রিয় নই। একটু সময়, একটু অবসর পেলে দুমলাটের মধ্যে কিছু থাকলে সেটা পড়বার চেষ্টা করি। 10 জুন রাতে প্রায় 1:45 নাগাদ আমি সকালবেলা দেখেছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা ফেসবুকের লিঙ্ক আসে। লিঙ্কটি পাঠিয়েছেন তিনি ওই তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তিনি রাজ্যসভা থেকে সদ্য পদত্যাগ করেছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন সুখেন্দু শেখর রায়। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে লিখছেন সুখেন্দুবাবু, কুসুম দাম সজ্জিত দীপাবলি তেজে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল এমর সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল, নিবিছে ডেউটি। আমি সুখেন্দু শেখর বাবুর ফেসবুক পোস্টটা কেন বললাম, কারণ আছে। আমি কি শিরোনাম কি দিয়েছি? সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মমতা ব্যানার্জি। সেটা নিয়ে বিস্তারিত বলবো, কিন্তু এই বলার মধ্যে যা থাকবে তার সঙ্গে আপনারা যোগসূত্র খুঁজে পাবেন সুখেন্দু শেখর রায়ের ফেসবুক পোস্টে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে গদ্দার, কেউ তাকে বিশ্বাস করে না, এবং একজন দুর্নীতি পরায়ণ মহিলা। এটা প্রতিষ্ঠিত সত্য। বহু বছর ধরে আমি বলেছি, আমার সিদ্ধান্ত একই, এবং যতদিন যাচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে। তিনি পশ্চিমবঙ্গটাকে লুটেরাদের সাম্রাজ্যে পরিণত করেছিলেন। একটা ব্লক সভাপতি, একটা পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, বিধায়ক, যে যা পেরেছে, মন্ত্রী, লুটেছে রাজ্যটাকে লুটেছে। তাই সুখেন্দু শেখর বাবু যখন তার পোস্টে নির্মম মহিলাকে ডাকাত রানী বলে উদ্ধৃত করেন, একদম সঠিক। এবং ওই ফেরেববাজকে অরণ্যদেব বলে কটাক্ষ করেন, সেটাও একদম সঠিক। অভয়াকাণ্ড আমাদের মতো সুখেন্দু শেখর রায়কেও নাড়িয়ে দিয়েছিল, কারণ তিনি কন্যার পিতা, নাতনি আছে। প্রতিবাদ করায় বিনীত গোয়েলের পুলিশ তাকে লালবাজারে ডেকে পাঠিয়েছিল। সুখেন্দু শেখর রায় আমার কাছে টেলিফোন সাক্ষাৎকারে কি বলেছেন, তিনি জীবনহানির আশঙ্কা করছিলেন, কারণ দুর্বৃত্তদের পক্ষে সব সম্ভব। নাম না করে সৌগত রায়কে কটাক্ষ করেছেন, লম্পট সাংসদ। আপনাদের মনে আছে
দমদমে কি একটা মেলায় ব্রাত্যবাবু হাততালি দিচ্ছেন, সৌগতবাবু ধুতি পাঞ্জাবি পরে রবীনা ট্যান্ডনের সঙ্গে পা মেলাচ্ছেন। আর সব থেকে মারাত্মক বিষয় হলো তিলোত্তমার বাবা মা যখন কাকুতি মিনতি করছেন আরজিকর কর্তৃপক্ষের কাছে তার মরা মেয়ের মুখটা একবার দেখার জন্য, দেখতে দেওয়া হয়নি, ছিনতাই করে নিয়ে গেছিল অভয়ার মৃতদেহ ওই নান্টু ঘোষ ও তার সাকরেতরা। তখন নাকি ওই সাংসদ আরজিকরে অধ্যক্ষ, যিনি মাতৃজঠরের লজ্জা, সন্দীপ ঘোষের চেয়ারে বসে ফিশ ফ্রাই খাচ্ছিলেন। ধিক, বড় বড় কথা বলে এই প্রবীণ সাংসদ। আর সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করা ওর জন্মগত স্বভাব, বোদ্ধা। আমি সুকেন্দু শেখর রায়ের এই বক্তব্যের সঙ্গে সহমত। ডাকাত রানী তো, কিন্তু এই ডাকাত রানী তৃণমূলের সর্বে সর্বা ছিলেন, এখন নেই। আজকে বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিধায়করা বেরিয়ে এসছেন তারা ডাকাত রানীর নেতৃত্বেই ছিলেন এক সময়, তার ছবি ব্যবহার করে, তৃণমূলের সিম্বল ব্যবহার করে ভোটে জিতেছেন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে একেবারে উড়িয়ে দিয়েছে, কিন্তু তাও 40% ভোট তো পেয়েছে তৃণমূল, অস্বীকার করা যায় না। এই যে রাঁদেভু হলো দিল্লিতে সোনিয়াজির সঙ্গে দুবার, রাহুলের সঙ্গে অভিষেক দেখা করলেন। বাংলা সংবাদ মাধ্যম 10ই জুন দুপুর বেলা থেকে হৈ হৈ করে নেমে পড়ল যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মিলন সময়ের অপেক্ষা। সোনিয়াজি মমতা ব্যানার্জিকে বলেছেন সহসভাপতি এবং অভিষেককে সাধারণ সম্পাদক। দেখুন, ওই বৈঠকে দুজনের মধ্যে কি কথা হয়েছে একজন সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললে সেটা সম্ভব না। কিন্তু যেটা হচ্ছে স্পেকুলেশন। কংগ্রেসের নেতারা বলছেন দুই নেত্রীর দীর্ঘদিনের সম্পর্ক, ব্যক্তিগত কথাবার্তা হয়েছে। দুই রাজনৈতিক ব্যক্তিত্ব একসঙ্গে সময় কাটালেন এতক্ষণ, শুধু ঘর গৃহস্থালির খবরের মধ্যেই তাদের আলাপচারিতা সীমাবদ্ধ থাকতে পারে না, এটা সাধারণ শিশুও বোঝে। রাজনৈতিক কথা হয়েছে। সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জিকে প্রস্তাবটা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ঘনিষ্ঠ সূত্র থেকে এই খবরটা আমি পেয়েছি। যে খবরটা কালকে টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে সেই খবরটা ভুয়ো নয়, গুজবও নয়। সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জিকে প্রস্তাবটা দিয়েছেন। এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? যিনি আমাকে বলেছেন যে সোনিয়াজি প্রস্তাব দিয়েছেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম মমতা ব্যানার্জি কি বললেন। তিনি বলেছেন উড়িয়ে দেননি সোনিয়াজির প্রস্তাব। কিন্তু এই সিদ্ধান্ত রাতারাতি হয় না, সবকিছু একটা প্রক্রিয়া আছে। ঠিকই তো, সিডব্লিউসি রেজলিউশন চাই, প্রদেশ কংগ্রেসের মতামত চাই। দেখুন, ওগুলো তুচ্ছ। শুভঙ্কর সরকার কি বলবেন কি বলবেন না, হু কেয়ার্স। মাত্র 2000 ভোট পেয়েছেন শ্রীরামপুরে, তাও রাহুল গান্ধীকে প্রচারে এনেছিলেন। হি ইজ সো লাইট ওয়েট, ওনার কথার কোনো গুরুত্ব নেই। কংগ্রেসও পরিবার কেন্দ্রিক দল, তৃণমূল প্রোপ্রাইটারশিপ, তাহলে দুটো দল মিশেই যেতে পারে। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম তৃণমূলে, বিলীন হয়ে যাবে। কংগ্রেস থেকে উৎপত্তি, কংগ্রেসে বিলীন হয়ে যাবে। সোনিয়াজি প্রপোজালটা দিয়েছেন মমতা ব্যানার্জিকে।
মমতা ব্যানার্জি প্রপোজালটাকে উড়িয়ে দেননি, সময় নিয়েছেন ভাবার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল থেকে যেটা আমি জানতে পেরেছি, তিনি কার্যত একটা মানসিক প্রস্তুতি নিয়েছেন তৃণমূলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়া। এর পিছনে যুক্তি কি? দেখুন, একনাথ শিন্দে যখন উদ্ধব শিবসেনাকে ভাঙালো, সংখ্যাগরিষ্ঠ সাংসদ বিধায়ক চলে আসলো, আইনি লড়াই হলো, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের রায় কি ছিল? যাদের পক্ষে বেশিরভাগ জনপ্রতিনিধি থাকবেন, জনপ্রতিনিধির সংখ্যা যাদের পক্ষে বেশি থাকবে, তারাই প্রকৃত দল হবে, এবং সেটাই হয়েছে। একনাথ শিন্দে উদ্ধবের শিবসেনাকে ভাঙিয়ে আলাদা আউটফিট করে প্রকৃত শিবসেনা হলেন এবং শিবসেনার সিম্বলটাও পেলেন। তাহলে এখন পর্যন্ত যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গ বিধানসভায় বহুরূপী ব্যানার্জির নেতৃত্বে যেভাবে দলে দলে বিধায়ক সই করে অভিষেক মমতার নেতৃত্বে অনাস্থা জ্ঞাপন করে নিজেদেরই তৃণমূল বলে দাবি করছেন এবং মাননীয় অধ্যক্ষ সেটাকে স্বীকৃতি দিয়েছেন, লোকসভাতেও তাই হবে। সায়নী ঘোষ, কাকলি দেবী তারাও তো আছেনই, মালা রায়ও সই করেছেন। প্রকাশ চিক বারাইক রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আমি 10ই জুন একটা প্রতিবেদন করেছিলাম যে 10 রাজ্যসভার সাংসদ চলে যাচ্ছেন। রাজীব কুমার আমেরিকা থেকে তার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন, তিনি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ জুটিয়ে নিয়েছেন, আমেরিকাতেই থাকবেন। তাহলে লোকসভায় মাননীয় অধ্যক্ষ ওম বিড়লা স্বীকৃতি দেবেন আলাদা ব্লক হিসাবে, বিধানসভায় বহুরূপী ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল বিধায়কদের গোষ্ঠীকেই প্রকৃত তৃণমূল বলে স্বীকৃতি দেবেন মাননীয় স্পিকার অতীন্দ্র বসু। তাহলে দিদিমণির সিম্বলটাও তো থাকবে না, উনি তৃণমূল কংগ্রেসই করবেন, সিম্বলটাই তো নিয়ে নেবে অন্যরা। তাহলে ওনার কাছে কি অপশন? উনি রাজনৈতিক ব্যক্তি, রাজনীতি ছাড়া তো বাঁচতে পারবেন না। জল ছাড়া কি মাছ বাঁচে? রাজনীতি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকা সম্ভব নয়। এবং এটাও বলে দিচ্ছি, ওনার জীবনে আর কোনো বেলচি মোমেন্টও আসবে না, যেটা ইন্দিরা গান্ধীর এসেছিল। কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখতে সেটা মমতা ব্যানার্জি বুঝেছেন। প্রচন্ড অহং এবং ইগো এবং মেগানোম্যানিয়াক এবং অহংকারী, কিন্তু তার সমস্ত অহংকার, ইগো, দম্ভ চূর্ণ করেছেন জনদেবতা। গণতান্ত্রিক থাপ্পড় এমনভাবে খেয়েছেন তিনি, পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছেন না। তাই সোনিয়া গান্ধীর প্রস্তাবকে তিনি উড়িয়ে তো দেননি, ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, কিন্তু এই পদ্ধতি সময় সাপেক্ষ। প্রদেশ কংগ্রেস কি বললো ওটা কোনো ফ্যাক্টরি নয়, শুভঙ্কর সরকার কি বললেন ওটা কোনো ফ্যাক্টরি নয়। অধীর চৌধুরী একটা কথা বলেছেন, যদি মিশে যেতে চান তো যান, কিন্তু সময় লাগবে। হয়তো আগামী 6 মাস 1 বছরের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আগামী দিনে এই লোকসভাতেই দেখবেন একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, ঋতব্রতর নেতৃত্বাধীন, কাকলি দেবী, শতাব্দী রায়ের নেতৃত্বাধীন তৃণমূল, আর একদিকে জাতীয় কংগ্রেস। দেখুন, Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তৃণমূলের বিধায়করাও জানেন কেন তারা ঋতব্রতর দলে ভিড়েছেন, বহুরূপীর দলে ভিড়েছেন। নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে।
এসব রাজনীতিতে হয়। এখন ঋতব্রতর সঙ্গে গেলে পরে আমি সাময়িক স্বস্তি পাব, কারণ লোকসভার সদস্যরাও যারা যাচ্ছেন, বিধানসভার সদস্যরাও যারা আলাদা ব্লক আলাদা তৃণমূল করছেন, তারা সবাই জানেন যে কাকলি ঘোষ দস্তিদার বহুরূপী ব্যানার্জির নাম করে তারা ভোট চাইতে পারবেন না, সব করার জামানাম বাজিয়াপ্তে হবে। বহুরূপী ব্যানার্জি যদি মানুষের দরবারে গিয়ে বলেন আমি বিরোধী দলনেতা, আমি তৃণমূলের নেতা, মানুষ তাড়া করবে, বলে কে তুমি হরিদাস পাল? এটা একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। শেষ পর্যন্ত যদি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, মমতা ব্যানার্জি কংগ্রেসে ফিরে গেলেন, এই বহুরূপী ব্যানার্জি he won't be able to retain his flock together. 2/3 MLA বেরিয়ে যাবে এবং লোকসভার সদস্যরাও বেরিয়ে যাবে। খলিলুর রহমান, আবু তাহের থাকবে নাকি? আকরুজ্জামান থাকবেন নাকি? থাকবেন না। গুলশান মল্লিক থাকবেন নাকি? থাকবেন না। তাহলে এটা বহুরূপী ব্যানার্জিও জানেন, লোকসভায় যারা বিদ্রোহ করেছেন তারাও জানেন যে এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। শুভেন্দুবাবু কি বলেছিলেন? তৃণমূলের নাম ও নিশান মুছে দেব। তিনি কথা রেখেছেন। তাকে যেভাবে অসম্মান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, বারবার আদালতে গিয়ে তাকে সবার অনুমতি নিতে হয়েছে। শুভেন্দুবাবুর জন্ম হয়েছে রাজনীতি করার জন্য। তিনি 24/7 পলিটিশিয়ান। এই যে রাজ্যসভা থেকে সব ইস্তফা দিচ্ছে, ভোট হবে, বিজেপির প্রতিনিধিরা চলে যাবেন রাজ্যসভায়, স্ট্রেংথ বাড়বে বিজেপির। তাহলে অনেক বিল পাশ করতে, সংবিধান সংশোধনী বিল সহ আগামী দিন অনেক গুরুত্বপূর্ণ বিল আনবে তো কেন্দ্রের সরকার, সেগুলো সংসদের উচ্চ কক্ষে পাশ করাতে বিজেপির সুবিধা হবে। সংসদ তো সংখ্যার খেলা। তাহলে এই যে বহুরূপীর নেতৃত্বের যে বিধায়করা বেরিয়ে গেল, তো বিজেপির সুবিধা হবে। একের পর এক রাজ্যসভার সাংসদ পাঠাতে পারবে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি। কিন্তু রাজনীতি এখানে থেমে থাকবে না। একটা অপোজিশন স্পেস সবসময় থাকে, চিরকাল থাকে, এবং এটা থাকা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 1 বছরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে তৃণমূল কংগ্রেসটাকে কংগ্রেসে মিশিয়ে দেন, তাহলে ওই যে বহুরূপীর নেতৃত্বে যেসব বিধায়করা বেরিয়েছেন, বিপ্লবী সব, একটা বড় অংশ চলে যাবেন কংগ্রেসে। কারণ তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন নিজের এলাকায়। কিছু বিধায়ক তো গিয়েছিলেন, ভোটের ফল বেরোবার পর দিল্লিতে ঘুরঘুর করছিলেন, কংগ্রেস দরজা খোলেনি। এখন মমতা ব্যানার্জি কংগ্রেসে মিশে গেলে সেই বিধায়কদের কাছে তো অপশন চলেই এলো, এবং এটা হওয়ার সম্ভাবনা প্রবল। সোনিয়াজি প্রস্তাব দিয়েছিলেন আন্তরিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব উড়িয়ে দেননি, ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। খবরটা একেবারেই ভুল নয়। মমতা ব্যানার্জি কোনো কমেন্ট করেননি, সোনিয়াজি রাহুলজি কোনো কমেন্ট করেননি। একটা দীর্ঘ প্রক্রিয়া আছে, সময় সাপেক্ষ ব্যাপার, অনেক মত আছে, কিন্তু কংগ্রেসের মা একবার যদি গো অ্যাহেড বলে, কার বাপের সাথে নেই সেই প্রক্রিয়াতে অন্তরায় সৃষ্টি করবে। অতএব দিদিমণি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাঁচতে, এয়ার অ্যাপারেন্টকে একটা রাজনৈতিক সুরক্ষা দিতে।
আগামী 6 মাস তার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আর রাজনীতিতে 6 মাস অনেক বড় সময়। যারা এখন ভাবছেন যে নতুন তৃণমূলে নাম লিখিয়ে আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেছি, ওভাবে হবে না, ওভাবে হবে না। একদিনে খেলাটা শেষ হবে না। অতএব অনেক নাটক, ঘাত প্রতিঘাত বাকি আছে। তবে এটা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়াজির প্রস্তাব উড়িয়ে দেননি, ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে এবার দিল্লিতে নির্মম মহিলা একেবারে নিঃসঙ্গ ছিলেন। দিল্লি যাওয়ার আগে কেজরিওয়ালকে ফোন করেছিলেন, কেজরিওয়াল এসেছিলেন, কিন্তু অখিলেশ বলুন, লালুর বেটা বলুন, কেউ কিন্তু ছায়া মারাননি। এবং যে যে অনুগত সাংবাদিকরা দিদিমণি দিল্লি গেলেই তার পিছনে ঘুরঘুর করতো, ছোক করত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দিদিমণি সত্যিই নিঃসঙ্গ এবং ক্লান্ত। ওই যে বাংলায় প্রবাদ আছে না, পাপ বাপকে ছাড়ে না। 10 কোটি বঙ্গবাসীর অভিশাপ, তাই দিদিমণির এই করুণ পরিণতি হয়েছে এখন। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।